এই ঘটনা 3 গ্রামের লোক জানলো, আত্মীয় স্বজন সবাই জানলো। ঢাকা থেকে বড় চাচা এলেন, বিদেশ থেকে বড় ফুপু কান্নাকাটি শুরু করলেন। শুধু ছোট ফুপু জানতে পারল না। পরে অবশ্য ফুপু জেনেছিল, দাদুর মৃত্যুর সংবাদ শুনেছিল। ফুপু পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন যোগাযোগ করেনি। কেউ নিজে থেকে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া যায় না, আমরাও খোঁজ পাচ্ছিলাম না। এক সময় রাগ দুঃখে তাকে খোঁজা বন্ধ করা হয়। আর বড় চাচা হুকুম মতো তার সাথে আমাদের সব সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। ফুপুর খোঁজ মিলল বছর খানেক পরে। লোকমুখে শুনতে পাই পুরান ঢাকায় থাকে, ওখানে সংসার পেতেছে। কিন্তু যতদিন এটা জানতে পারলাম ততদিন আমাদের আগ্রহ ফুরিয়ে গেছে। এখন খোঁজ পেলে কি আর না পেলে কি, সে আমাদের যে ক্ষতি করে গেছে তা ভুলব কি করে। দাদিকে বিধবা করেছে, সন্তানদের বাবাহারা করেছে সে। জানি এভাবে ভাবা হয়তো অন্যায়, কিন্তু দাদা হার্টের রোগী ছিল, এত বড় ধাক্কা সামলাতে পারেনি। এর দায় ফুপু কি কখনো এড়াতে পারবেন? এরও কয়েক মাস পর ফুপু গ্রামে আসে, লুকিয়ে আমার সাথে দেখা করে। যাব না করেও শেষমেশ দেখা করি। গিয়ে দেখি রুমকিদের বারান্দায় ফুপু জড়সড় হয়ে বসে আছে, তার দুচোখ ভরা জল। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। আমায় দেখে ফুপু ছুটে এসে জড়িয়ে ধরে, বলে, এই তুরু, কেমন আছিস রে? আমার মুখে দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কেমন যেন অসহায় লাগছিল। এত কষ্ট হচ্ছে, দাদুর কথা আগে শুনেছিল ফুপু, আজ হয়তো নতুন করে অপরাধ বোধ হচ্ছে। তার কথা বলে অঝরে কাঁদতে শুরু করলো। আমি নিশ্চুপ রইলাম। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। ফুপুর উপর আমার চাপা অভিমান ছিল, কিন্তু তার কান্না দেখে নিজেও কান্না করে দিলাম। আর কঠোর হতে পারলাম না। আমি ফুপুকে দুহাতে আগলে নিলাম। ফুপু তার বাবুকে নিয়ে এসেছে, ছোট্ট বাচ্চা, সবে কয়েক মাস বয়স। ওকে কোলে নিয়ে কেন যেন আমার মন শান্ত হয়ে যায়। জিজ্ঞাসা করি, কি নাম রেখেছ? ফুপু বলে, তপু। আমি স্মিত হাসি। আর কোনো কথা হয় না দীর্ঘক্ষণ, অথচ আমাদের কতগুলো দিন পর পর দেখা। কত কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। বেলা গড়িয়ে যাচ্ছে। ফুপু যে আমাদের বাড়ি থেকে 2 বাড়ি দূরে রুমকিদের বারান্দায় বসে আছে সেটা বাড়ির সবাই জানে। মা জানে, বাবা জানে, দাদিও জানে, কিন্তু কেউ দেখা করতে এলো না। ফুপুকে বাড়িতে নিয়ে যেতে এলো না। ফুপু খুব করে দাদিকে দেখতে চাইলো, হাত জোর করে বলল, মাকে একটু দেখতে চাই রে তরু, আসতে বল না, আমায় একটু চোখে দেখা দেখতে দে। দাদি এলো না। মেয়ের উপর বড্ড অভিমান থাকার কথায়। সেদিন ভোরবেলা নেওয়া ফুপুর সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে দাদিরই। সে স্বামীকে হারিয়েছে, সন্তান কোলছাড়া হয়ে গেছে। আঘাত পেয়ে দাদি কেমন চুপচাপ হয়ে গেছে, যার জন্য জোরাজোরি করলাম না। সেবারের মতো ফুপু চলে গেল। তারপর আরও 2 বার ফুপু গ্রামে এসেছিল, 2 বারই ছেলেকে নিয়ে, ফুটফুটে সুন্দর তপুকে নিয়ে। পরে 2 বার আমি আর মা দেখা করেছি, আর কেউ করেনি। আমাদের বাড়িতে ফুপুর জায়গাও হয়নি। একবার কথার ফাঁকে ফুপুকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের গায়ক ফুপা তোমাকে কেমন রেখেছে? ফুপু একটু লজ্জা পেয়েছিল বোধ হয়, বলছিল, একদম রাজরানী করে রেখেছে। আমাকে আর তপুকে এত যত্ন করে। শুনে খুশি হয়েছিলাম, তবে এত সুখ ফুপুর পোড়া কপালে সহ্য হয়নি। এ তো গত মাসে কাজ করতে গিয়ে 4 তলার উপর থেকে পড়ে ফুপা মারা গেছে। ফুপার দুর্ঘটনার খবর পেলাম সন্ধ্যাবেলা। জানালো বড় ফুপু বিদেশ থেকে। শুনে থম মেরে গেলাম। কিছুক্ষণের মধ্যে খবরটা আশেপাশে ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলতে লাগলো অভিশাপ লিখেছে, তাই তো সুখ সহ্য হয়নি। কেউ কেউ ফুপুকে অপবাদ দিতে লাগলো, অপয়া অলক্ষী বলে।
আগে বাপকে খেয়েছে, তারপর স্বামীকে। ফুপা মারা যাওয়ার পরে ফুপুর চিন্তা আরো অস্থির হয়ে যেতে লাগলাম। ফুপা এখন কোথায় যাবে, কি করবে এইসব? বড় ফুপুর অবশ্য দাদিকে বুঝালেন, বড় চাচা আবার বাবাকে বুঝালেন। আমার বাবাকে বুঝিয়ে দুই ভাই সিদ্ধান্ত নিলেন ঘরে ফিরিয়ে আনার। মাঝে অনেকগুলো দিন বছর পেরিয়ে গেছে। বাবা চাচার মন নরম হয়ে এসেছে। বাবা তো ফুপুকে নিজের সন্তানের মতো যত্ন করে স্নেহ দিয়ে বড় করেছেন। তারা একসময় রাজি হয়ে গেল। অবশেষে ফুপু গ্রামে ফিরল, বাপের বাড়িতে ফিরল, আমাদের সংসারে এলো। ফুপু এলো বুধবারের এক সন্ধ্যাবেলা, ছোট মতো একটা ব্যাগ আর তপুর হাত ধরে। আসামের মতো মাথা নিচু করে ফুপুকে আমি আগলে নিলাম। দাদি মুখে না বললে বুঝলাম ফুপু ফেরার কিছুটা সন্তুষ্ট হয়েছে। সন্তান হাজার ভুল করলেও তাদের কষ্ট মায়েদের সব থেকে বেশি যন্ত্রণা হয়। শুধু সন্তুষ্ট হলেন না আমার মা, মুখটা গম্ভীর করে রয়েছেন। দিন যেতে লাগলো, ফুপুর সাথে মায়ের কোনো রকম কথাবার্তা গেলেন না। আড়াল থেকে দেখলাম ফুপু মায়ের সাথে কথা বলার চেষ্টা করছে, ওটা চাইছে, মা সাড়া দিচ্ছে না। বাবা ফুপুর সাথে সরাসরি কথা বলেননি, তবে তপুকে গ্রহণ করেছে। রোজ স্কুল থেকে ফিরে সবার আগে তপুর খোঁজ করে। 4 বছরে তপু দুষ্টু, আদরে আর ছটফটে। মামা বলতে পাগল। দিন যাচ্ছে একের পর এক। হুট করে ছোট ফুপু ফেরার বাড়িতে যে অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা দূর হয়েছে। তপু এখন সারা বাড়ি মাতিয়ে রাখে। হয়তো কিছুটা সময় লাগছে, তবে সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। শুধু স্বাভাবিক হচ্ছে না, ফুপু বিধবা হওয়ার পর থেকে কেমন নির্বাক হয়ে গেছে। আগের মতো হাসে না, তা বলে না, আমোদ ফুর্তি করে না, সারাক্ষণ কেমন মনমরা হয়ে থাকে। বেশিরভাগ সময় শান বাঁধানো পুকুর ঘাটে বসে থাকে, বড় বড় চোখে জলের দিকে তাকিয়ে থাকে, যেন এক্ষুনি ঝাঁপ দেবে। বহুদিন পুরনো পুকুর, পুকুরের গভীর জল। ফুপু সাঁতার জানে না, জলে পড়লে সাক্ষাৎ মৃত্যু। আমার ভয় হয়। টুকুর মা যখন এসে বলে, আফারে জলের ধারে বৈশা দেখলাম, কেমন অন্য রকম চাউনি, মনে হয় এক্ষণ জলে ডুবে মরবে। আমি শিউরে উঠি, ধমক দিয়ে থামিয়ে দেই, বলি, এসব উদ্ভট চিন্তা মাথায় আসি কি করে? এইসব একদম বলবে না, ওনারে মনে হয় ভূতে ধরছে। আবার আবার আজগুবি কথা বলছো, যাও গিয়ে তোমার কাজ করো। টুকুর মা আমার কথা বলে না, মুখে ছোট করে চলে যায়, কিন্তু আমার মনে ভয় ধরে দিয়ে যায়। আমি আশপাশ তাকিয়ে ছুটে পুকুর পাড়ে যাই। ফুপু নিশ্চয় বসে আছে এখনো। আমি ফুপুকে ডাকলাম, দু চোখ ভয়ে খেলা করে। শুনতে পাও না? কোনো খেয়াল নেই। হাত কাঁধে রাখি। ফুপু যেন চমকে উঠে, আমায় দেখে বিরক্ত হয়, কপাল কুঁচকে বলে, তুই তুই এখানে কি করছিস? তোমার সাথে কথা বলতে এলাম, আসো একসাথে গল্প করি দুজন। তরু, আমায় বিরক্ত করিস না। আচ্ছা, বিরক্ত করব না, পাশে একটু বসে ফুপু। না, অন্য কোথাও গিয়ে বস, আমাকে একা থাকতে দে। আমি মন খারাপ করে বসে আছি, তাকে একা থাকতে দেই, কিন্তু ভয় হয়। ফুপু পরিবর্তন হয়ে গেছে, আত্মগ্লানিতে ভুগছে, অপরাধবোধ হয়তো ফুপুকে কুরে কুরে খাচ্ছে, নিজেকে সবার থেকে আড়াল করে নিয়েছে, ঠিকমতো খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, তপুকে কাছে নিচ্ছে না, তার জন্য সবই চিন্তা। বিষণ্ণ বিকাল, 2 তলা ছাদে বসেছিলাম। তমাল ছুটে এলো, বলল, নিচে আয় তরু, দেখ কারা এসেছে। তমাল আমার ভাই, আমরা যমজ। বয়সে হিসেব করে তমাল আমার 3 মিনিটের বড়। সমবয়সী হওয়ার সারাক্ষণ দুজনের ঝগড়াঝাটি লেগেই থাকে। বেশিরভাগ সময় ও আমার সাথে মশকরা করে, মিথ্যে বলে, আজও তেমন কিছুই কিনা কে জানে। দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলাম, কারা এসেছে? বড় চাচু এসেছে, চাচি এসেছে, অপূর্ব ভাই, অপু ভাই, ওরা সবাই এসেছে। ও, আমি দৌড় দিয়ে চলে গেলাম।